সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফের সেন্ট মার্টিনগামী স্পিডবোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণ। প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মা, লজ্জায় মেয়ের আত্মহত্যা। এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড়, সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন ডোরিন। এমপি আনার হত্যা, এবার জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক। ৮ ঋণ খেলাপিকে ৩৫০ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ফের সেন্ট মার্টিনগামী স্পিডবোটে মিয়ানমার সীমান্ত থেকে গুলিবর্ষণ। মিয়ানমার সীমান্ত থেকে ফের সেন্ট মার্টিনগামী বাংলাদেশে একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। মঙ্গলবার বেলা 11টার দিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে সাগরের ঘোলচর নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ সেন্ট মার্টিন স্পিডবোট মালিক সমিতির লাইনম্যান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মঙ্গলবার বেলা 11টার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা করে আসা অসুস্থ রোগীকে নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার পথে সাগরের ঘোলচর নামক স্থানে গেলে মিয়ানমারের সীমান্তের একটি ট্রলার থেকে ওই স্পিডবোটকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। পরে স্পিডবোটটি কোনো রকম সেন্ট মার্টিন পৌঁছে যেতে সক্ষম হয়, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রেমিকের সঙ্গে পালিয়েছেন মা, লজ্জায় মেয়ের আত্মহত্যা। বরিশালের বানারীপাড়ার ধারালিয়া গ্রামে বিবাহ বহির্ভূত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ। এ ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে জান্নাতুল, এমনটাই অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল উপজেলার শলিয়াবাগপুর ইউনিয়নে বেতাল গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নাসিরউদ্দিন পপনের মেয়ে। সে উপজেলার সৈয়দ বজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের 7ম শ্রেণীর মেধাবী ছাত্রী ছিলেন। জান্নাতুলের দাদি ফিরোজা বেগম জানিয়েছেন, ছেলে সৌদি থাকা অবস্থায় জান্নাতের মা শান্তা তাদের সঙ্গেই থাকতেন। ওর ঘরে 2টি সন্তান রয়েছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর তাকে বারবার ওই পথ থেকে সরে আসার জন্য বলা হয়, কিন্তু কোনোভাবেই সে কথা শুনতো না। এ কারণে তাদের ঘর ছেড়ে ভাড়া বাসায় গিয়ে ওঠে। সর্বশেষ সোমবার শান্তার বাসায় বেড়াতে যান তিনি। বাড়িতে আসার সময় ছোট নাতিকে নিয়ে তার সঙ্গে নিয়ে আসেন। মঙ্গলবার সকালে খবর পান তার বড় নাতনি জান্নাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার মাকেও পাওয়া যাচ্ছে না। ফিরোজা বেগম আরো বলেন, আমার নাতনি মেধাবী ছিল। সকালে ঘুম থেকে উঠে মাকে না দেখে সে বুঝতে পারে তার মা প্রেমিকের সঙ্গে পালিয়েছে। লোকলজ্জায় জান্নাত বাথরুমে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ধারণা করছি। বেলা 12টার দিকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বানারীপাড়া থানা পুলিশ। এমপি আজিম হত্যাকাণ্ডে নতুন মোড়, সন্দেহভাজন হত্যাকারীর নাম জানালেন মেয়ে ডোরিন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে বাবার সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানিয়েছেন আনারের মেয়ে ডোরিন। মামলার তদন্তে ডিবির প্রতি সন্তুষ্ট হলেও ডিবির এক কর্মকর্তার ব্যাপারে তিনি অভিযোগ করেছেন। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি অভিযোগ করেন। জানা গেছে, ঝিনাইদহের এক আওয়ামী লীগ নেতাকে বাবার হত্যার বেনিফিশিয়ারি হিসাবে হত্যাকারী সন্দেহ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ডোরিন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার বাবার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাবে, এটাই স্বাভাবিক। সে সন্দেহভাজনদের নাম বলেছে, আমরা তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এছাড়া ডোরিন অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা না হয়েও তদন্তে নাক গলানো ডিবির এডিসি শাহিদুর রহমান রিপন তার বাবার হত্যাকারীদের কৌশলে গ্রেপ্তার এড়ানোর সুযোগ করে দিয়েছেন। এমপি আনার হত্যা, এবার জেলা আওয়ামী লীগ সম্পাদক মিন্টু আটক। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল 4টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পুলিশের একটি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রের দাবি, আখতারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, ওই নেতার আটক হওয়ার গুঞ্জন শুনছি। আমাদের জনপ্রিয় এমপি আনার হত্যাকাণ্ডের সাথে যেই জড়িত থাকুক না কেন, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৮ ঋণ খেলাপিকে ৩৫০ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ। চট্টগ্রামে ঋণ খেলাপির অভিযোগে হাবিব গ্রুপের পরিচালকদের বিরুদ্ধে 2 ব্যাংকের করা 4 মামলায়
350 কোটি টাকা 60 দিনের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ হাবিব গ্রুপের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে ওয়ান ব্যাংকের 3টি মামলায় দাবি করা টাকার পরিমাণ 210 কোটি টাকা এবং এক মামলায় ঢাকা ব্যাংকের পাওনা 138 কোটি টাকা। এই 4 মামলায় গ্রুপটির চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী, পরিচালক আমিনা মাহবুব, আঞ্জুমান আরা বেগম, সালমা সুলতানা, তানভীর হাবিব, সালমান হাবিব, মাশরুফ হাবিবের বিরুদ্ধে এর রায় দেন অর্থঋণ আদালত। হাবিব গ্রুপের কর্মকর্তাদের 60 দিনের মধ্যে দুই ব্যাংকের 350 কোটি টাকা পরিশোধের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক সেনাপ্রধান আজিজের অবৈধ সম্পদের তদন্ত চেয়ে দুদকে আবেদন। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশন আবেদন করেছেন এক আইনজীবী। দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। আবেদনে এ বিষয়ে তদন্তের উদ্যোগ নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আইনজীবী রিগান বলেন, দুদক কোনো উদ্যোগ না নিলে এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখযোগ্য, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত 21 মে জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। জেনারেল আজিজ আহমেদ 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন। এর আগে তিনি 4 বছর বর্ডার গার্ড বাংলাদেশ। হঠাৎ অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুর 2টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করানো হয়। পরে সন্ধ্যা 6টার দিকে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এসব তথ্য নিশ্চিত করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সাবেক স্টাফ কর্মকর্তা তাইনুল ইসলাম আসলাম। তিনি কালের কণ্ঠকে বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী সিলেট সদর উপজেলার একটি অনুষ্ঠানে অংশ নেন। টিলা ধসের স্থান পরিদর্শন করেন, প্রচুর হেঁটেছেনও। গরম আর ডায়াবেটিক মিলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে প্রথমে সিলেট সিএমএইচে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ হলে তাকে 5টা 45 মিনিটের দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংক কি তদারকি করছে, প্রশ্ন মুজিবুল হক চুন্নুর। জাতীয় সংসদে চলতি অর্থবছরের জন্য 37,817 কোটি 40,57,000 টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে। সোমবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উপস্থাপন করলে বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। 30 জুন শেষ হতে যাওয়া অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরি অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য এই সম্পূরক বিল আনা হয়। সম্পূরক বাজেটে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা ব্যাংক লুট, অর্থ পাচার, খেলাপি ঋণ বেড়ে যাওয়া সহ আর্থিক খাতে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা নিয়ে সরকারের সমালোচনা করেন। তারা পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি পাচারকারীদের চিহ্নিত করার দাবি জানান। অবশ্য সংসদ সদস্যদের এসব সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, অনিয়মের যেসব কথা বলা হয়েছে সেগুলো অনেকটা ঢালাও অভিযোগ, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বান্ধবীর করা ধর্ষণ মামলায় কারাগারে টিকটকার মামুন। বান্ধবীর করা ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রিমান্ডের আবেদন নাকচ এবং জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আজ মঙ্গলবার এই আদেশ দেন। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানার পুলিশ। আজ মঙ্গলবার মামুনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে মামুনের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করেন। একই সঙ্গে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় গত রবিবার একটি মামলা করেন ওই নারী। প্রধানমন্ত্রীর বক্তব্য উন্নয়নের রঙিন ফানুস, মন্তব্য ইসলামী আন্দোলনের।
প্রতিটি গ্রামকে নাগরিক সুবিধার আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যকে উন্নয়নের রঙিন ফানুস বলে অভিহিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, জনগণের মৌলিক ও নাগরিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে দিন, তাহলেই কেবল দেশের রাজনৈতিক সংকট দূরীভূত হবে। সরকারি সম্পদ লুটপাট ও পাচার বন্ধ হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সদ্য ঘোষিত বাজেটকে বেনজির হিসাবে উল্লেখ করে কালো টাকা সাদা করার সুবিধা থাকার সুযোগ থাকবে, অবৈধ সম্পদ অহরণকে বৈধতা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৫২ কোটি টাকা সুদ মওকুফ, সাবেক ভ্যাট কমিশনারের বিরুদ্ধে মামলা। 4 মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানকে ১৫২ কোটি টাকা সুদ মওকুফ করে দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করার বৃহৎ করদাতা ইউনিটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেন সহকারী পরিচালক শাহ আলম। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। দুদক সচিব বলেন, ভ্যাট বা মূসকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে একক সিদ্ধান্তে 4টি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন লিমিটেড, বাংলালিংক, রবি ও এয়ারটেলের ১৫২ কোটি ৮৯,৩৯০ টাকা অপরিশোধিত সুদ মওকুফ করে দেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। মোবাইল ফোন কোম্পানিগুলো সাবেক এই কমিশনারকে ঘুষ দিয়ে সুবিধা নিয়েছে কিনা এবং সেসব মোবাইল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, মামলা হয়েছে, তদন্ত হবে, এসব বিষয় তদন্তের পর বলা যাবে।